হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? ফিজিক্স লেকচার 4 আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, সবাইকে স্বাগতম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ভালো করে বোঝা যাচ্ছে কিনা, পেছনে বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও। আর তোমরা দ্রুত জয়েন হতে থাকো। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড দেখা যাচ্ছে কিনা, সব কিছু ওকে কিনা সবাই একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব লেকচার নাম্বার 4। তো আজকে আমরা অনেক কিছু দেখবো, সবাই একটু জয়েন হতে থাকো দ্রুত। আর একটু জানিয়ে দাও যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। সাউন্ড ভালো করে বোঝা যাচ্ছে কিনা, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই একটু জানাও। সাউন্ড শোনা গেলে আমি শুরু করে দিব। সবাই একটু জানাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও সবাই, তাহলে শুরু করে দিব। কেউ একটু কমেন্ট করে জানাও, কেউ একজন কমেন্ট করে জানাও অল ওকে কিনা, তাহলেই শুরু করে দিব। সব কিছু ওকে আছে? সবাই কেউ একটু জানাও সাউন্ড শোনা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার কিনা একটু জানাও কেউ। আচ্ছা, আজকে আমরা গ্যাসের ঘনত্বের সমীকরণ পড়ব। সবাই দেখো, যারা যারা ক্লাস করতেছো, গ্যাসের ঘনত্বের সমীকরণ, গ্যাসের ঘনত্বের সমীকরণ। সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে পড়ো, একটু দ্রুত সবাই লাইভে জয়েন হও, একটু দ্রুত সবাই লাইভে জয়েন হও। আজকে আমরা দেখব গ্যাসের ঘনত্বের সমীকরণ, গ্যাসের ঘনত্বের সমীকরণ। তো গত ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো পড়েছিলাম, আদর্শ গ্যাসের প্রমাণ ইকুয়েশনটা পিভি সমান এনআরটি, যে আদর্শ সমীকরণ, ওটা শিখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে গ্যাসের ঘনত্বের সমীকরণ, গ্যাসের ঘনত্বের সমীকরণ। তো আমরা সবাই বয়েলের সূত্র থেকে কি জানছি? বয়েলের সূত্র চার্লসের সূত্রের যে সমন্বিত একটা রূপ, সেখান থেকে আমরা কি জানছিলাম? দেখো, পিভি বাই টি সমান কে, মানে পিভি বাই টি সমান কি? ধ্রুবক। পিভি বাই টি সমান কি? ধ্রুবক। পিভি বাই টি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 লেখা যায় কিনা? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 আশা করি লেখা যায়। তাহলে দেখো, আজকের ক্লাসের মধ্যে দেখবা বেশিরভাগ ক্লাসে হচ্ছে, আজকে বেশিরভাগ পড়াই হচ্ছে কি ইকুয়েশন টাইপের, ম্যাথমেটিক্যাল টাইপের। সো আমি একটু দ্রুত আগাবো। আগের পড়াগুলো জাস্ট কনসেপ্টগুলো কানেক্ট করা, একটার সাথে একটা কনসেপ্ট কানেক্ট করবো শুধু, ঠিক আছে? সবাই একটু কনসেন্ট্রেট করো। তো দেখো, আমরা এটা জেনেছিলাম যে পিভি বাই টি সমান কে, আমরা জানি পিভি বাই টি সমান কে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো ধরো, একটা গ্যাস পাত্রের মধ্যে একটা গ্যাস পার্টিকেলস আছে। এই গ্যাস পার্টিকেলসটার আয়তন যদি ভি হয়, ভর যদি এম হয় এবং ঘনত্ব যদি রো হয়, তাহলে আমি লিখতে পারি না ভর সমান আয়তন গুণ ঘনত্ব, ঘনত্ব গুণ আয়তন, এটা লিখতে পারি। ভর সমান, এটা কি? ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে দেখো, এখান থেকে আমি পাচ্ছি ভি সমান কত? এম বাই রো, অর্থাৎ আয়তন সমান কত? ভর বাই ঘনত্ব। আয়তন সমান কত? ভর বাই কত? ঘনত্ব। আয়তন সমান ভর বাই কত? ঘনত্ব। তাহলে দেখো, ভি সমান কত? ভি সমান হচ্ছে এম বাই রো। ভি সমান কত? ভি সমান হচ্ছে এম বাই রো। তাহলে দেখো, আমি যদি এখানে বসাই P1, দেখো এই গ্যাস পার্টিকেলসটা, এখানে ধরো একটা গ্যাস পার্টিকেলস ছিল,
এখানে ধরো একটা গ্যাস পার্টিকেলস আছে, এই গ্যাস পার্টিকেলসটা ধরো T1 তাপমাত্রায় এই গ্যাস পার্টিকেলসটার চাপ হচ্ছে P1, T1 তাপমাত্রায় এই গ্যাস পার্টিকেলসটার চাপ হচ্ছে P1, এই গ্যাস পার্টিকেলসটার আয়তন হচ্ছে V1। এখন আমি যখন টেম্পারেচার আরেকটু বাড়ালাম, ধরো T2 টেম্পারেচারে নিয়ে গেলাম, যখন আমি টেম্পারেচার T2 করব তখন ওই গ্যাস পার্টিকেলসটার চাপ হচ্ছে ধরো P2, আয়তন হচ্ছে কত V2। তাহলে দেখো এই গ্যাস পার্টিকেলসটার টেম্পারেচার চেঞ্জ করলাম, চাপ চেঞ্জ হইলো, আয়তনও চেঞ্জ হইলো, কিন্তু গ্যাস পার্টিকেলসটার ভর কি চেঞ্জ হবে? ভর কখনো চেঞ্জ হয় না। সুতরাং তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাস পার্টিকেলসটার চাপ পরিবর্তন হতে পারে, আয়তন পরিবর্তন হতে পারে, কিন্তু গ্যাস পার্টিকেলের ভরের কোনো চেঞ্জ হবে না। আগেও যেমন এটা একটা এম ভর বিশিষ্ট গ্যাস পার্টিকেলস ছিল, একটা গ্যাস পার্টিকেলস বা গ্যাসের অণু ছিল, এটাও পরেও তখন কি তাপমাত্রা বাড়ানোর পরেও কি ওটা এম ভর বিশিষ্ট গ্যাস পার্টিকেলসই থাকবে, শুধুমাত্র এটার চাপ এবং আয়তনের পরিবর্তন হবে, শুধুমাত্র চাপ এবং আয়তনের কি হবে? পরিবর্তন হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমি এই সমীকরণ থেকে, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, তো 1 নম্বর সমীকরণ থেকে আমি লিখতে পারি দেখো যে V1 সমান m/ρ1। ধরো আচ্ছা দেখো T1 টেম্পারেচার দেওয়ার পর যখন গ্যাস পার্টিকেলের আয়তন V1, T2 টেম্পারেচার দেওয়ার পর গ্যাস পার্টিকেলের আয়তন কত? V2। তাহলে আয়তন যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে ঘনত্ব চেঞ্জ হবে। তাহলে এই প্রথম পাত্রটার আয়তন ধরো ρ1, দ্বিতীয় পাত্রে গ্যাস কণাটার আয়তন হচ্ছে ধরো ρ2, দ্বিতীয় পাত্রে গ্যাস কণাটার আয়তন কত? ঘনত্ব, আয়তন না ঘনত্ব। প্রথম পাত্রে ঘনত্ব হচ্ছে ρ1, দ্বিতীয় পাত্রে ঘনত্ব হচ্ছে কত? ρ2। তাহলে দেখো আমি V1 সমান 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী আয়তন সমান ভর বাই ঘনত্ব অনুযায়ী লিখতে পারি m/ρ1, নিচে কত? T1 সমান P2 ইন্টু V2 সমান লিখতে পারি m/ρ2। যখন আয়তন ছিল V1 তখন ঘনত্ব হচ্ছে ρ1, যখন আয়তন V2 তখন ঘনত্ব হচ্ছে কত? ρ2। বাট মাস কিন্তু চেঞ্জ হয় নাই, দেয়ার ইজ নো চেঞ্জেস ইন মাস। ভরের কোনো পরিবর্তন হয় নাই। আমি হিট দিছি, তাপ দিছি, তাপমাত্রার পরিবর্তন করছি, বাট ভরের কোনো পরিবর্তন হয় নাই, কারণ তাপমাত্রার পরিবর্তন করলেও ভরের কোনো পরিবর্তন হয় না। সো এই ক্ষেত্রে আমি লিখতে পারি P1 ইন্টু m/ρ1 সমান P2 ইন্টু m/ρ2 ডিভাইডেড বাই কত? T2। সো এখান থেকে দেখো উভয় পাশ থেকে কিন্তু m আর m ক্যান্সেল আউট হয়ে যায়। দুই পাশে দেখো m আছে, তো m আর m কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। দুই পাশে যেহেতু m আছে, m আর m কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আর এখানে থাকে যে P1/ρ1 ডিভাইডেড বাই T1 সমান P2/ρ2 ডিভাইডেড বাই T2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি P1/ρ1 T1 সমান P2/ρ2 T2। সো আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে চাপ, ঘনত্ব আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা কিসের মধ্যে সম্পর্ক? চাপ। P হচ্ছে চাপ, ρ হচ্ছে ঘনত্ব, T হচ্ছে কি? টেম্পারেচার। সো এই ইকুয়েশনটা হচ্ছে চাপ, ঘনত্ব ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই ইকুয়েশনটি চাপ, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। চাপ, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। যাদের ব্লাড তারা একটু বের হয়ে আবার জয়েন করো। আচ্ছা আরেকবার কি বলবো? তোমরা কি বুঝতে পারছো নাকি আরেকবার এক্সপ্লেন করব? তোমরা কি বুঝছো নাকি আরেকবার এক্সপ্লেন করব? একটু জানাও। তোমরা বুঝছো নাকি আরেকবার এক্সপ্লেন করব? একটু জানাও। তোমরা কি বুঝতে পারছো নাকি আরেকবার এক্সপ্লেন করব? একটু জানাও। আচ্ছা আরেকবার। ওকে, দেখো আমরা সবাই জানি যে PV/T সমান কনস্ট্যান্ট। এটা আমরা গত ক্লাসে দেখে আসছি যে PV/T সমান কি? কনস্ট্যান্ট। তো PV/T সমান কি? কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি P1V1/T1 সমান P2V2 কত? T2। এটা আমরা লিখতেই পারি P1V1/T1 সমান P2V2/T2। এই ইকুয়েশনটা আমরা কিন্তু গত ক্লাসে পড়ে আসছি।
P1V1/T1 সমান P2V2/T2, এই ইকুয়েশনটা আমরা গত ক্লাসে পড়ে এসেছি। তো এখন দেখো এই যে V1 আর V2 এই দুইটা জায়গায় আমি একটু মডিফাই করব। তো কিভাবে মডিফাই করব? ধরো আমি একটা গ্যাস পাত্র নিলাম, একটা গ্যাস পাত্রের মধ্যে ধরো অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। তো ওইখান থেকে আমি যে কোনো একটা গ্যাস পার্টিকেল ফিক্সড করে নিলাম। তো ধরে নিলাম ওই গ্যাস পার্টিকেলসটা একটা অ্যাম্বর বিশিষ্ট গ্যাস পার্টিকেল। সবাই একটু কনসেন্ট্রেট করো। এই গ্যাস পার্টিকেলসটা হচ্ছে একটা অ্যাম্বর বিশিষ্ট গ্যাস পার্টিকেলস। তো অ্যাম্বর বিশিষ্ট গ্যাস পার্টিকেলসের একটা আয়তন থাকবে, ভলিউম থাকবে, ওই আয়তনটা হচ্ছে ভি। তো ধরো তুমি এখানে T1 পরিমাণ টেম্পারেচার প্রোভাইড করছো। এই গ্যাস পাত্রের মধ্যে তুমি T1 টেম্পারেচারে এই গ্যাস পাত্রে কিছু তুমি তাপ দিছো T1 তাপমাত্রায়। তো এই গ্যাস পাত্রের চাপ হচ্ছে কত? P1। এখন তুমি যখন তাপমাত্রাটা চেঞ্জ করবা, T2 করবা, এই T1 টেম্পারেচারের গ্যাস পাত্রকে তুমি যখন T2 টেম্পারেচারের গ্যাস পাত্রে নিয়ে যাবা, তখন বলো তো গ্যাসটার ভরের কোনো পরিবর্তন হবে? তাপমাত্রার পরিবর্তন করলে কি ভরের কোনো পরিবর্তন হয়? ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে কিসের পরিবর্তন হবে? যখন তুমি এখানে তাপমাত্রা চেঞ্জ করবা, আমরা আগেই দেখে আসছি বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে, চাপের সূত্রে দেখে আসছি, তাপমাত্রার পরিবর্তন করলে আয়তন পরিবর্তিত হয়, চাপ পরিবর্তিত হয়। তাহলে আমি এখানে লিখতেই পারি যে P1 আগে ছিল, প্রথম পাত্রে ছিল P1, আমি যখন টেম্পারেচার চেঞ্জ করছি কি হয়ে যাবে? P2। ঠিক আছে, আয়তন আগে ছিল V1, টেম্পারেচার চেঞ্জ করছি, তাহলে ভলিউমও চেঞ্জ হবে। টেম্পারেচার চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম, আমরা বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে দেখে আসছি। তাহলে তোমার V1ও চেঞ্জ হবে, V2ও চেঞ্জ, V1 থেকে V2 হয়ে যাবে, P1 থেকে P2 হয়ে যাবে, বাট ভর, মাস চেঞ্জ হবে না। মাস ক্যানট চেঞ্জ। তো মাস ক্যানট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, কারণ তাপমাত্রার সাপেক্ষে ভর কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? প্রেশার অ্যান্ড ভলিউম, আয়তন এবং কি চাপ পরিবর্তন হয়। সো এই জন্য আমরা লিখেছি এখানে ভরটা কনস্ট্যান্ট থাকবে। প্রথম পাত্রে ভর বিশিষ্ট, দ্বিতীয় পাত্র কি ওই সেম ভর বিশিষ্ট হবে। তো এখন দেখো আমরা সবাই জানি ভর সমান আয়তন গুণ ঘনত্ব। আমরা সবাই জানি ভর সমান আয়তন গুণ ঘনত্ব। তো এখান থেকে আমি লিখতে পারি m সমান রো ইন্টু ভি, m সমান রো ইন্টু ভি, ভর সমান আয়তন গুণ ঘনত্ব। তাহলে আয়তন সমান কি? আয়তন সমান কি? ভর বাই ঘনত্ব। আয়তন সমান হচ্ছে ভর বাই ঘনত্ব। আচ্ছা, এবার আমাকে বলো, ভর চেঞ্জ না হোক, দুইটা পাত্রের মধ্যে ভরের চেঞ্জ হইল না, বাট আয়তনের চেঞ্জ হয়েছে না স্যার? আয়তনের যদি চেঞ্জ হয় তাহলে সেখানে অবশ্যই ঘনত্বের পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে। যেখানে তোমার আয়তনের চেঞ্জ হয়েছে সেখানে অবশ্যই কিসের পরিবর্তন হবে? ঘনত্বের পরিবর্তন হবে। তাহলে এখানে আয়তনটা যদি V1 হয়, আয়তনটা যদি টেম্পারেচারের চেঞ্জিংয়ের কারণে চেঞ্জ হয়ে যায় V2 হয়, তাহলে অবশ্যই তোমার ঘনত্বটাও চেঞ্জ হবে। সো এখানে দেখো এই V1 সমান আমি কি লিখলাম? m/ρ1 ডিউ টু দিস ইকুয়েশন নাম্বার 1, V1 সমান লিখলাম m/ρ1, V2 সমান লিখলাম m/ρ2 অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন নাম্বার 1। তাহলে দেখো এখান থেকে যদি m আর m চলে যায়, যদি চলে যায়, আর এখানে কত থাকে? P1/ρ1 সমান P2/ρ2। ইটস নাথিং, অল অ্যাবাউট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আর কিছুই না। তো দেখো P1/ρ1 ডিভাইডেড বাই T1, P2/ρ2 ডিভাইডেড বাই কত? T2। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে মডিফাই করলে লিখতে পারি P1/ρ1 T1 সমান P2/ρ2 T2। এটাই হচ্ছে কি? চাপ, ঘনত্ব এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এবার তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এবার সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এবার বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, রেখানাথ, নাজিয়া, মোহাম্মদ রিফাত, সবাই বুঝছো? আচ্ছা আচ্ছা, সাকিব লিখছে বুঝছে। সাকিব বুঝার পরে একটা ব্রোকেন হার্ট দিছে, মানে বুঝার সাথে সাথে তো ওর হৃৎপিণ্ড ফেটে গেছে। ওকে, তো বুঝিও ভালো কথা, বাট বুঝার সাথে সাথে হৃৎপিণ্ড ফেটে ফেলেও না। ওকে, তো হৃৎপিণ্ড যদি ফেটে ফেলো তাহলে ব্লাড সার্কুলেট হতে পারবে না। পাম্পিং মেশিন, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের কি? পাম্পিং মেশিন। এটা প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার। সো এত তাড়াতাড়ি ফেটে ফেলিও না। ওকে, বুঝো, বাট হৃৎপিণ্ড ফেটে ফেলিও না প্লিজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে এটা হচ্ছে চাপ, ঘনত্ব আর তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক নির্দেশ করছে। তাহলে দেখো এখন আমি এখান থেকে আরও দুইটা তাপগতীয় স্থানাঙ্কের সম্পর্ক বের করতে পারি। একটু দেখো,
ইকুয়েশনটা আমরা কি পাইলাম? ইকুয়েশনটা আমরা পাইলাম হচ্ছে P1 বাই রো ওয়ান T1 সমান P2 বাই কত? রো টু T2। তাহলে আমরা কি পেলাম? P1 বাই রো ওয়ান T1 সমান কত? P2 বাই রো টু T2। তাহলে এখান থেকে দেখো, যদি চাপ স্থির হয়, যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, একটু ভালো করে কনসেন্ট্রেট করো। যদি চাপ স্থির হয় তাহলে P1 সমান কত হবে? P2 হবে না? তাহলে P1 সমান P2 সমান ধরে দিলাম আমি P। তাহলে এই যে এই মানটা যদি আমি 1 নাম্বার সমীকরণের মধ্যে বসাই তাহলে কি হবে দেখো, P বাই রো ওয়ান T1 সমান P বাই কত? রো টু T2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি P চলে যায়, রো ওয়ান T1 সমান হয় রো টু T2। ক্লিয়ার? রো ওয়ান T1 সমান কত? রো টু T2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি রো ইন্টু টি সমান কনস্ট্যান্ট। রো ওয়ান T1 সমান যদি রো টু T2 হয় তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি রো ইন্টু টি সমান কনস্ট্যান্ট। তাহলে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি রো সমান কে ইন্টু 1/t, রো সমান কে ইন্টু 1/t। সো এখান থেকে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছি রো ইজ প্রপোর্শনাল টু 1/t। তাহলে দেখো ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ডেন্সিটি অফ এ গ্যাস পার্টিকেলস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ঘনত্ব তোমার তাপমাত্রার কি? ব্যস্তানুপাতিক। তাহলে অর্থাৎ গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে? গ্যাসের ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি ঘনত্বের সাথে তাপমাত্রার গ্রাফটা দেখাই তাহলে কেমন হবে? দেখো গ্রাফটা দেখো কেমন হবে। তাহলে ধরো তুমি এই বরাবর হচ্ছে ধরো তুমি ঘনত্ব নিলা, আর এই বরাবর হচ্ছে তুমি কি নিলা? টেম্পারেচার নিলা। তাহলে দুইটা চলক, আমি আগে একদম প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, দুইটা চলক যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে তাহলে তাদের মধ্যে গ্রাফটা চোখ মুখ বন্ধ করে কি দিয়ে দিবা? অধিবৃত্তীয় বক্র দিয়ে দিবা। ঠিক আছে? দুইটা চলক যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে তাহলে তাদের মধ্যে গ্রাফটা কি করব? অধিবৃত্তীয় বক্র দিয়ে দিব, এক্সপোনেনশিয়াল কার্ভ দিয়ে দিব। আর দুইটা চলক যদি সমানুপাতিক সম্পর্কে থাকে তাহলে আমি তাদের মধ্যে মূল বিন্দুগামী একটা রেখা টেনে দিব। বাট ওই মূল বিন্দুগামী রেখাটা বিভিন্ন এক্সেপশনাল কেসে একটু ভিন্ন হতে পারে। অনেক সময় দেখা যায় যে মূল বিন্দু টাচ করলো না, আবার অনেক সময় দেখা গেল মূল বিন্দু থেকে একটু সরে গিয়ে টাচ করলো। এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। বাট জেনারেল কেস মানে মোস্ট অফ দ্য টাইম কেমন হবে? তোমার যদি দুইটা চলক একটার সাপেক্ষে আরেকটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তখন তাদের মধ্যে সোজা একদম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ টেনে দিবা। আর দুইটা চলক যদি নিজেদের মধ্যে যদি সমানুপাতিক সম্পর্কে থাকে তাহলে তাদের মধ্যে রেখাটা হবে মূল বিন্দুগামী। ওকে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলক, একটা হচ্ছে ঘনত্ব আর একটা হচ্ছে তাপমাত্রা, পরস্পরের সাপেক্ষে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে একটা আরেকটার সাপেক্ষে কি? ব্যস্তানুপাতিক। ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তুমি যদি তাপমাত্রা বাড়াও ঘনত্ব কমবে, তুমি যদি তাপমাত্রা কমাও ঘনত্ব বাড়বে। জিনিসটা এরকম। তাহলে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমার কেসটা কি? গ্রাফটা কেমন হবে? সোজা এক্সপোনেনশিয়াল কার্ভ, অধিবৃত্তীয় বক্র। তাহলে কার্ভটা হবে হচ্ছে এরকম, এই যে দেখো, এই যে এরকম অধিবৃত্তীয় বক্র। ঠিক আছে? দেখো যেখানে তোমার প্রেশার একদম সর্বনিম্ন সেখানে তোমার টেম্পারেচার, যেখানে তোমার ঘনত্ব ডেনসিটি, যেখানে তোমার প্রেশার না সরি ডেনসিটি ঘনত্ব, যেখানে তোমার ডেনসিটি সর্বনিম্ন সেখানে তোমার তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ। সিম্পলি যেখানে তোমার ডেনসিটি সর্বোচ্চ বা ঘনত্ব সর্বোচ্চ সেখানে তোমার তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন। এরকম সম্পর্ক স্থাপন করতে করতে তুমি এখানেও আরও অনেকগুলো বিন্দু পাবা। সবগুলো বিন্দু যদি যোগ করে দাও তুমি নর্মালি কী পাবা? একটা এক্সপোনেনশিয়াল কার্ভ বা অধিবৃত্তীয় বক্র পাবা। এটা সব ধরনের ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। মোটামুটিভাবে বলা যায় দুই একটা এক্সেপশনাল কেস থাকতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম তোমার এই ধরনের এক্সপোনেনশিয়াল কার্ভ মেনটেন করে। সো আমার ঘনত্বের সাথে টেম্পারেচারের সম্পর্ক, রো এখানে এটা চাপ ভাবে ওনার পি না, এটা হচ্ছে রো ঘনত্ব। ঠিক আছে? এটা হচ্ছে ঘনত্ব।
তো ঘনত্ব এটা কিলোগ্রাম পার মিটার কিউব এককে হিসাব করা হয়, ঘনত্বকে তোমার কিলোগ্রাম পার মিটার কিউব এককে হিসাব করা হয়, সবাই জানি এটা আমরা, ঘনত্বকে কিলোগ্রাম পার মিটার কিউব এককে হিসাব করা হয়। আর টিকে করবা কেলভিন অথবা ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনেই করে মোস্ট অফ দ্য টাইম। ওকে, আর যেহেতু এগুলো ইউনিট কনভার্সনের ম্যাথ, উভয় দিকে টি থাকবে উভয় দিকে রো থাকবে, সো একক নিয়ে তেমন একটা বেশি প্যারা খেতে হয় না, কারণ এককটা আলটিমেটলি উভয় দিক থেকে কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, একজন লিখছো টিকে এক্স অক্ষ বরাবর বসাতে হবে কিনা, হ্যাঁ বসাতে পারো, কোনো সমস্যা নাই। টিকে তুমি এক্স অক্ষ বরাবর বসাতে পারো, ওয়াই অক্ষ বরাবর বসাইও করলেও কোনো সমস্যা নাই, তুমি বসাতে পারবা। তুমি এখানে টি বসাই এখানে রো বসাতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি এখানে টি বসাও, এটা কোনো সমস্যা না। টিকে তুমি এক্স অক্ষ বরাবরও বসাতে পারো, কোনো সমস্যা না। তুমি এখানে যদি রো বসাই, এখানে যদি ঘনত্ব বসাই, এখানে যদি তুমি টি বসাও, কোনো সমস্যা নাই। একই কথা, একই কথা, দুইটা একে অপরের ব্যস্তানুপাতিক, একে অপরের ব্যস্তানুপাতিক। তুমি এক্স অক্ষ বরাবর যদি টিকে বসাই, ওয়াই অক্ষ বরাবর যদি রোকে বসাও, তাও কোনো সমস্যা নাই। আবার এক্স অক্ষ বরাবর তুমি যদি রো বসিয়ে ওয়াই অক্ষ বরাবর টি বসাও, তাহলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের যদি চাপ স্থির থাকে, যদি আমাদের চাপ প্রেশার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি তোমার প্রেশার কনস্ট্যান্ট না থাকে, যদি তোমার কে কনস্ট্যান্ট থাকে, তোমার ধরো টেম্পারেচারটা কনস্ট্যান্ট, যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তখন চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন হবে দেখো। যদি তোমার কে কনস্ট্যান্ট থাকে, যদি তোমার তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি হবে দেখো। যদি তাপমাত্রা স্থির থাকে, যদি তাপমাত্রা যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে দেখো, অর্থাৎ T1 সমান T2 সমান হচ্ছে T। সো এই জিনিসটা যদি আমি ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনটাতে বসাই, তো দেখো এই জিনিসটা যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে কি হবে, P1 বাই রো 1 ইন্টু টি সমান P2 বাই সিম্পল রো 2 ইন্টু টি। তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি P1 বাই রো 1 সমান P2 বাই রো 2, দ্যাট মিন্স P বাই রো, দ্যাট মিন্স P বাই রো সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি P সমানুপাতিক কত, রো, অর্থাৎ গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক। গ্যাসের চাপ অর্থাৎ গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক। ঠিক আছে, সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও। অর্থাৎ গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক, সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও। তাহলে এখন আমি যদি কি করি, আমি যদি গ্রাফ আঁকি, ধরো আমি এক্স অক্ষ বরাবর পি বসালাম আর ওয়াই অক্ষ বরাবর কাকে রাখলাম, রোকে রাখলাম। তাহলে দেখো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে কি বলেছিলাম, গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী। সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী। এটা বাড়বে, এটা বাড়বে, এটা বাড়বে, এটাও বাড়বে। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত সবার বোঝা গেছে কিনা। আচ্ছা,
আচ্ছা, আর একজনকে সাদিয়া তাবাসসুম বলছে আরেকবার বোঝাতে। এইটা দেখাটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। এখানের মধ্যে দেখো P1, এইটা তো আগে থেকে আমাদের ইকুয়েশনটা ছিল, এই সম্পর্কটা তো আমাদের আগে থেকেই ছিল। এখন আমি স্থির তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরে কাজ করতেছি, টেম্পারেচারকে আমি কনস্ট্যান্ট ধরে কাজ করতেছি। তাহলে দেখো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের T1 সমান T2 সমান T না, মানে T1 সমান T, T2 সমান T। সো এই যে T1 সমান T2 সমান T, এই মানটা আমি সিম্পলি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম। সো এই মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসার পর কি হলো দেখো, P1/ρ1 ইন্টু T, এই যে T1 এর জায়গায় আমি T বসালাম, T2 এর জায়গায়ও T বসালাম। কেন বসালাম? বিকজ T1 সমান T2 সমান T। তো এখান থেকে দেখতে পাচ্ছি উভয় দিক থেকে T চলে যায়, তাহলে আর কে বাকি থাকে? P1/ρ1 সমান P2/ρ2, দ্যাট মিনস P/ρ সমান কনস্ট্যান্ট। সো এখান থেকে দেখতে পাচ্ছি P সমানুপাতিক রো কনস্ট্যান্ট যদি আমরা উঠাই ফেলি তাহলে একটা কি দিতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। সো ধ্রুবকটা দেওয়ার পর দেখলাম আমি গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক। ওকে, আর আমি যখন গ্রাফটা প্লট করলাম দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর P কে বসালাম, y অক্ষ বরাবর ঘনত্বকে বসালাম। তো দুইটা যেহেতু একটা আরেকটার সাপেক্ষে সমানুপাতিক, প্রপোর্শনাল, সেজন্য এটা মূলবিন্দুগামী স্ট্রেট লাইন হচ্ছে এটার গ্রাফ। ওকে, সবাই বুঝতে পারছো কিনা দেখো। লেখা শেষ হলে সবাই ডান লিখো, তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাই। যাদের যাদের লেখা শেষ তারা সবাই ডান লিখো, তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের গ্যাসের ঘনত্বের সম্পর্ক, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। তো মোটামুটি আমরা ইউনিট কনভার্সনের ইকুয়েশনগুলো দেখলাম। এখন গ্যাসের গতিতত্ত্ব পড়িয়েছিলাম গত ক্লাসে, সবার মনে আছে কি না? একটা বিশাল একটা লেখা বোর্ডের মধ্যে লিখেছিলাম, কতগুলো পয়েন্ট, প্রায় 11 থেকে 12টা পয়েন্ট এক্সপ্লেন করেছিলাম। সবাই বুঝতে পারছিল কিনা এগুলা? সবাই ওই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা গ্যাসের গতিতত্ত্বের ভিতরে চলে যাব, মানে আস্তে আস্তে আমরা কি করতেছি, এখন গ্যাসের প্রপার্টিসের মধ্যে ঢুকে যাচ্ছি। গ্যাসের পার্টিকেলসগুলোর মধ্যে যে প্রপার্টিসগুলো আছে আমরা ওই প্রপার্টিসগুলোর মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখন আমরা গ্যাস পার্টিকেলস, একটা গ্যাস পাত্রে গ্যাসের যে পার্টিকেলসগুলো আছে ওই পার্টিকেলসগুলোর মধ্যে আসলে কোন ধরনের বেগ কাজ করে, কি বেগ কাজ করে, আমরা এগুলো নিয়ে এখন কি করব, আলোচনা করব। তাহলে দেখো এখন লিখো এখানে গ্যাসের গড় বেগ, গ্যাস অনুর লিখো, গ্যাস অনুর গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ। ঠিক আছে, এখন আমরা গ্যাসের প্রপার্টিসগুলো নিয়ে, গ্যাসের বেগের প্রপার্টিসগুলো, একটা গ্যাস পাত্রের মধ্যে যে গ্যাস পার্টিকেলসগুলো থাকে ওই গ্যাস পার্টিকেলসগুলোর বেগের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ধরে নাও একটা গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। একটা গ্যাস পাত্রের মধ্যে ধরে নাও অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। তো এখান থেকে আমি বেশ কয়েকটা গ্যাস পার্টিকেলস ফিক্সড করে নিলাম। ধরো একটা গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য তোমার কি আছে, গ্যাস পার্টিকেল আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা গ্যাস পার্টিকেলস ধরে নিলাম, এটা ধরো C1 বেগে গ্যাস পাত্রের মধ্যে ছোটাছুটি করছে, আর একটা পার্টিকেলস ধরো C2 বেগে ছোটাছুটি করছে, আর একটা পার্টিকেল ধরো C3 বেগে গ্যাস পাত্রের মধ্যে ছোটাছুটি করতেছে। ওকে, একটার বেগ হচ্ছে C1, একটার বেগ হচ্ছে C2, আর একটার বেগ হচ্ছে C3। এখন এখানে দেখো তো অসংখ্য গ্যাস পার্টিকেলস না, এই গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেলস না? ওকে, এই গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেলস, বাট এখানের মধ্যে এক্স্যাক্টলি কতগুলো গ্যাস পার্টিকেলস আছে আমরা জানি না। তো ধরে নিব এই পুরো পাত্রটার মধ্যে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইজ ইকুয়াল টু n। ঠিক আছে, তো ধরে নিলাম আমি টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইজ ইকুয়াল টু n। তাহলে
এনতম, এখানে যেটা এনতম কণা, সে এনতম কণার বেগ কত হবে? cn। যেহেতু যে কোনো একটা কণা ফিক্স করে নিলে ওটার বেগ যদি c1 হয়, পরেরটা যদি c2 হয়, আরেকটা যদি c3 হয়, আরেকটা যদি c4 হয়, এভাবে n সংখ্যক কণার বেগ কত হবে? cn হবে। তাহলে n সংখ্যক কণার বেগ কত? cn। n সংখ্যক কণার বেগ সমান হচ্ছে cn। তাহলে এখন আমি এখান থেকে গড় বেগটা কিভাবে হিসাব করব? তাহলে এখান থেকে আমি গড় বেগ কিভাবে হিসাব করব? খুবই সিম্পল। প্রত্যেকটা কণার বেগকে, এই গ্যাসগুলার, এখানে তো অসংখ্য গ্যাস পার্টিকেলস, আমি গড় বেগটা কিভাবে, অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা, এখানে যে অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে, আমি কি বলতে পারবো প্রত্যেকটা গ্যাস অণু একদম এক্স্যাক্টলি একই ধরনের বেগ নিয়ে চলতেছে? মনে করো C1 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে, এখানে যতগুলো গ্যাস পার্টিকেলস আছে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে। এটা কি বলতে পারবো? এটা কখনোই বলতে পারবো না, বিকজ প্রত্যেকটা গ্যাস পার্টিকেলের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বেগ আছে। প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস কখনোই একটা নির্দিষ্ট বেগে চলে না। গ্যাসের গতিতত্ত্বে আমরা দেখে আসছি গ্যাস পার্টিকেলসগুলো অসম বেগে চলে। গ্যাসের গতিতত্ত্বে কি বলেছিলাম? গ্যাসের গতিতত্ত্বে বলেছিলাম আমি গ্যাস পার্টিকেলসগুলো অসম বেগে চলে। তার মানে একটা গ্যাস পাত্রের মধ্যে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের বেগটা কি না, অবশ্যই সেম না। এক একজন এক এক রকম ভেলোসিটি মেনটেন করে। ওকে, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের কিন্তু আলাদা আলাদা ভেলোসিটি আছে। প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস কিন্তু আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে চলে, আলাদা আলাদা বেগ নিয়ে চলে। সো আমরা কখনোই প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের ভেলোসিটি এক হিসাব করতে পারবো না। এই জন্য আমাদের কি করা লাগে? অ্যাভারেজ ভেলোসিটিটা হিসাব করা লাগে, গড় বেগটা হিসাব করা লাগে। যেহেতু কোনোটার বেগ ইকুয়াল না, সেহেতু আমরা কি করি? গড় বেগটা হিসাব করি, অ্যাভারেজ ভেলোসিটিটা হিসাব করি। তো দেখো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে হিসাব করব? যতগুলা গ্যাস পার্টিকেলস এখানের মধ্যে আছে, আবার বলতেছি, যতগুলা গ্যাস পার্টিকেলস বা যতগুলা গ্যাস অণু এখানের মধ্যে আছে, প্রত্যেকটা গ্যাস অণুর বেগকে যোগ করে টোটাল নাম্বার অফ গ্যাস অণু দ্বারা ভাগ করে দিলে কি বের হয়ে যাবে? গড় বেগ বের হয়ে যাবে। ওকে, আবার বলতেছি, এই পাত্রের মধ্যে যতগুলো গ্যাস পার্টিকেলস আছে, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের বেগকে, প্রত্যেকটা গ্যাস অণুর বেগকে যোগ করে প্রত্যেকটা গ্যাস অণুর বেগকে যোগ করে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে কি বের হয়ে যাবে? গড় বেগ বের হয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং গড় বেগ সমান কি? তাহলে প্রত্যেকটা গ্যাস অণুর বেগের যোগফল। তাহলে C1, প্রথম গ্যাস অণুর বেগ হচ্ছে C1, দ্বিতীয় গ্যাস অণুর বেগ ধরো C2 প্লাস C3 প্লাস, এভাবে তো অসংখ্য গ্যাস অণু আছে, তুমি কয়টা লিখবা? অতগুলো লেখার জায়গা নাই তো, বোর্ডটা এত বেশি বড় না। ঠিক আছে, তাহলে দেখো ডট 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 দিয়ে কি লিখে দিব? Cn লিখে দিব। তাহলে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস কত? তো দেখো, একটু আগে আমি এখানের মধ্যে লিখছি যে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস হচ্ছে কত? n। তাহলে আমি কি বলেছিলাম? গড় বেগ বের করার জন্য এই গ্যাস পাত্রটার মধ্যে যতগুলা গ্যাস পার্টিকেলস আছে সবগুলোকে যোগ করে দিব, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস। টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস দিয়ে ভাগ করে দিব, কি বের হয়ে গেল? গড় বেগ বের হয়ে গেল। ও ভালো কথা, গড় বেগকে তুমি চাইলে সি বার দিয়েও প্রকাশ করতে পারো। গড় বেগকে তুমি চাইলে সি বার দিয়েও প্রকাশ করতে পারো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করে জানাই ফেলো। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও। আর যাদের ব্লার হচ্ছে তারা একটু বের হয়ে তানজিলা বিথি লিখেছো এটা ছোটবেলার পড়া গড় নির্ণয় করা, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এটা ওইটাই। ঠিক আছে, এটা হচ্ছে ওই ছোটবেলার গড় নির্ণয় করাটাই, যে পিচ্ছি থাকার সময় আমরা যেগুলো করছিলাম, ওই যে তোমার তথ্য উপাত্ত বিন্যাস পরিসংখ্যানে যেগুলো করছিলাম, গাণিতিক গড়, শ্রেণী সমাবেশ, মধ্যক গড়, মধ্যক প্রচুরক, ওই গড়গুলাই সিম্পল সোজা, এত কঠিন কিছু না, সবগুলো সোজা। এখানে সবই সোজা, কঠিন কিছু নাই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে গড় বেগ, এটা হচ্ছে কি? গড় বেগ। এখন দেখো, তাহলে গড় বেগ সমান কি পাইছি? সি বার সমান কি পাইছি? C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস Cn বাই কত? n। এটা কি পাইছি? গড় বেগ সমান কত? সি বার সমান C1 প্লাস C2 প্লাস ডট ডট Cn বাই n। এখন আমি যদি সবাইকে রুট করে দিই, এখন আমার ইচ্ছা হলো আমি সবাইকে কি করে, আচ্ছা রুট করব না, রুট করার এত ইচ্ছা নাই, আগে একটু বড় করি। ছোট জিনিসকে আগে আস্তে আস্তে বড় করি, তারপর আবার ছোট করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো, আমি এটাকে যদি স্কোয়ার করি, এখানেও স্কোয়ার করলাম, এখানেও স্কোয়ার করলাম, এখানেও স্কোয়ার করলাম, আমি প্রত্যেকটা বেগকে কি করে দিলাম? বর্গ করে দিলাম। প্রত্যেকটা বেগের উপর কি বসাই দিলাম? স্কোয়ার বসাই দিলাম। তাহলে এটা হয়ে যাবে কি? গড় বর্গ বেগ।
গড় বেগকে যখন আমি প্রত্যেকটাকে কি বসাই দিব, স্কয়ার বসাই দিব, তখন কি হয়ে যাবে, গড় বর্গবেগ হয়ে যাবে। তাহলে এটা কি, হোয়াট ইজ দ্যাট, এটা হচ্ছে গড় বর্গবেগ। এটা হচ্ছে কি, গড় বর্গবেগ, গড় বর্গবেগ, এটা হচ্ছে গড় বর্গবেগ। ওকে, তাহলে আমি কি করলাম, সিম্পলি গড় বেগকে কি করলাম, সিম্পলি আমি গড় বেগকে বর্গ করে দিলাম, তাহলে কি, গড় বর্গবেগ। তাহলে এটা লিখো, গড় বেগের বর্গই হচ্ছে গড় বর্গবেগ, গড় বেগের বর্গই হলো গড় বর্গবেগ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্টে লিখো, সবাই গড় বর্গবেগ বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লিখো। ওকে, সবাই গড় বর্গবেগ বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, একজনে লিখছো যে এন এর উপর স্কয়ার হবে কিনা, না এন এর উপর স্কয়ার হবে না, এন এর উপর স্কয়ার হবে না, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস, স্কয়ার হবে না। একটু ভালো করে এখানে দেখো, একটু ভালো করে দেখো, গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানে বেগের উপর কি হবে, বর্গ হবে। ওকে, টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলসের ওখানে বর্গ হবে না, শুধুমাত্র কার উপর বর্গ, বেগের উপর বর্গ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, আরেকজন লিখেছে যে টার্মগুলো একটু ইংলিশে বলে দিতে। ওকে, আমি চেষ্টা করছি সবগুলো টার্ম আসলে ইংলিশে বলে দেওয়ার। তো এটা ছিল অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, এটা ছিল কি, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। এটা হচ্ছে অ্যাভারেজ স্কয়ার ভেলোসিটি, গড় বর্গবেগ। এখন আমরা দেখব মূল গড় বর্গবেগ। রুট মিনস স্কয়ার ভ্যালু, রুট মিনস স্কয়ার ভ্যালু অফ ভেলোসিটি। ওকে, তো দেখো আমরা এতক্ষণ দেখলাম গড় বেগ, দেখলাম আমরা গড় বর্গবেগ দেখলাম, এবার আমরা দেখব মূল গড় বর্গবেগ। সিম্পলি কিছুই না, তুমি শুধুমাত্র কি করবা, একটু দেখো এখন আমি কি লিখবো, মূল গড় বর্গবেগ। দেখো মূল গড় বর্গবেগ কিভাবে বের করতেছি, দেখো মূল গড় বর্গবেগ, এটাকে কি বলা হয়, রুট মিনস স্কয়ার ভ্যালু, স্কয়ার ভ্যালু, রুট মিনস স্কয়ার ভ্যালু। তাহলে এটা কি, মূল গড় বর্গবেগ। ওকে, রুট মিনস স্কয়ার ভ্যালু, এটা কেমন দেখো, সিম্পলি এটা কিভাবে বের করব, দেখো একটু সবাই কনসেন্ট্রেট করো, এটা কিভাবে বের করব। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই যে গড় বর্গবেগ, ওকে গড় বর্গবেগটা সিম্পলি লিখে ফেলবো। তাহলে চলো, গড় বর্গবেগটা কি ছিল, সি স্কয়ার বার সমান, আচ্ছা এখানে সি স্কয়ার বার সমান কি ছিল, c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার বাই কত, n। ওকে, তো এখন এই যে আমাদের গড় বেগ ছিল যেটা অ্যাভারেজ ভেলোসিটি, এটাকে একটু বড় করছিলাম, একটু বড় হইতে দিছি, এটাকে স্কয়ার করছি, একটু বাতাস খাইতে দিছি বড় করে। এরপরে কি করব, ঠুস করে একটা ফুটা দিব, বাতাসগুলো সব বের হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিভাবে হবে, সিম্পলি এটার উপর কি করে দাও, রুট করে দাও, সিম্পলি রুট করে দাও। তাহলে এটা হচ্ছে মূল গড় বর্গবেগ। ওকে, রুট মিনস স্কয়ার ভ্যালু, ভালো করে দেখো, রুট মূল, গড় মিনস স্কয়ার ভ্যালু অফ ভেলোসিটি, মূল গড় বর্গবেগ, রুট মিনস স্কয়ার ভ্যালু। জাস্ট আমি কি করলাম, এই যে গড় বর্গবেগকে জাস্ট আমি রুট করে দিলাম, কি হয়ে গেল, মূল গড় বর্গবেগ বা রুট মিনস স্কয়ার ভ্যালু। তো দেখো এটাকে আসলে এভাবে ডাকা হয় CRMS, সি বার স্কোয়ারকে কীভাবে লেখা হয়, CRMS লেখা হয়, যে রুট মিনস স্কয়ার ভ্যালু। তো এটা সমান কত, এটা সমান হচ্ছে তোমার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার বাই কত, n। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবার এই তিনটা বেগ, গ্যাসের এই তিনটা বেগের প্রপার্টিসগুলো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও দ্রুত, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাব। সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও, সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও, সবাই একটু ব্লার হলে একটু বের হয়ে আবার জয়েন করো, ব্লার হইলে একটু বের হয়ে আবার জয়েন করো। ইংলিশ লেখাটা হচ্ছে রুট মিনস স্কয়ার ভ্যালু, আমি বড় করে লিখে দিচ্ছি, রুট মিনস স্কয়ার ভ্যালু। সাদমান সাকিব ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রুট মিনস স্কয়ার ভ্যালু, রুট মিনস স্কয়ার ভ্যালু, আমি আবার লিখে দিচ্ছি বড় করে, যে রুট মিনস স্কয়ার ভ্যালু, মূল গড় বর্গবেগ হচ্ছে কি, রুট মিনস
স্কয়ার ভ্যালু, রুট মিন্স স্কয়ার ভ্যালু, মূল গড় বর্গবেগ। সবার আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আচ্ছা, সাদিয়া তাবাসসুম, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো তুমি। এই যে এখানের মধ্যে দেখো আমি গড় বেগ বের করলাম, ঠিক আছে, গড় বেগ বের করলাম, গড় বর্গ বেগ বের করলাম, রুট মিন্স স্কয়ার ভ্যালু বের করলাম। এখন তুমি যেটা কোয়েশ্চেন করেছো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, যে আমি রুট মিন্স স্কয়ার ভ্যালু বের করলাম, আমি তো গড় বেগ বের করলাম, আমি তো অ্যাভারেজ ভেলোসিটি বের করলাম। এটা আমি একটু পরেই বলতে যাচ্ছিলাম তোমাদের, যে আমি তো গড় বেগ বের করলাম। গড় বেগ তো খুব সিম্পল একটা জিনিস, ঠিক আছে, এটাকে আবার রুট করে স্কয়ার করার দরকার কি, ওয়াই? তো এখন দেখো, গ্যাসের গতিতত্ত্বের মধ্যে, গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় গ্যাস পার্টিকেলসগুলোর, একটু খুব ভালো করে আমার কথাগুলো শুনো, গ্যাসের গতিতত্ত্বের আলোচনায়, গ্যাসের গতিতত্ত্বের আলোচনার মধ্যে গ্যাস পার্টিকেলসগুলার এই 3 ধরনের সম্ভাব্য বেগ নিয়ে বলা আছে। 3 ধরনের সম্ভাব্য বেগ নিয়ে ওরা বিজ্ঞানীরা গবেষণা করছে। এখন দেখা গেল একটা গ্যাস পার্টিকেলসের ওরা গড় বেগ বের করলো, এরপর ওই গ্যাস পার্টিকেলসটার রুট মিন্স স্কয়ার ভ্যালু বের করলো, বাট ওরা চুজ করলো কাকে? রুট মিন্স স্কয়ার ভ্যালুকে। হোয়াই? দেখো, গ্যাস পার্টিকেলসের তোমার এখানে একটা গ্যাস পাত্রে যতগুলা গ্যাস পার্টিকেলস আছে, একটা গ্যাস পাত্রে যতগুলা গ্যাস পার্টিকেলস আছে, গ্যাসের গতিতত্ত্ব মানে কি? গতিতত্ত্ব মানে কি? গতি, ডাইনামিক মোশন, ওকে, গতি। গতিতত্ত্বের আলোচনায় আমাদের সব সময় গ্যাসগুলা সম্ভাব্যতম সর্বোচ্চ বেগ নিয়ে কিন্তু আলোচনা করতে হয়, ওকে। তো গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় একটা গ্যাস পার্টিকেলের হাইয়েস্ট কতটুকু ভ্যালোসিটি হওয়া পসিবল, সর্বোচ্চ কতটুকু বেগ হওয়া সম্ভব, ওইগুলা নিয়ে আমাদের কি করতে হয়? আসলে আলোচনা করতে হয়। তো দেখা গেল এই সম্ভাব্যতম এই দুইটা বেগের মধ্যে একটা হচ্ছে গড় বেগ, একটা হচ্ছে গড় বর্গবেগ। তো বিজ্ঞানীরা একটা গ্যাস পার্টিকেলসের বেগের বিভিন্ন মান নিয়ে ওইগুলোর অ্যাভারেজ ভেলোসিটিটা বের করছে, গড় বেগ বের করছে। এরপরে দেখা গেল রুট মিন্স স্কয়ার, ওই সেম মানগুলো নিয়ে তোমার রুট মিন্স স্কয়ার ভ্যালুগুলো বের করছে। তো দেখা গেল তোমার গড় বেগের তুলনায়, তোমার অ্যাভারেজ ভ্যালুর তুলনায় রুট মিন্স স্কয়ার ভ্যালুর মানটা কিছুটা বেশি, গড় বেগের তুলনায় তোমার রুট মিন্স স্কয়ার ভ্যালুর মানটা কিছুটা বেশি। তাহলে ওই যে গতিতত্ত্বের আলোচনা, আমরা সর্বোচ্চ গতিটা হিসাব করব। তো সর্বোচ্চ গতি কোন ক্ষেত্রে হচ্ছে? এই যে রুট মিন্স স্কয়ার ভ্যালুর ক্ষেত্রে। তো এই জন্য আমরা অ্যাভারেজ ভেলোসিটির চাইতে রুট মিন্স স্কয়ার ভ্যালুটাকেই বেশি প্রেফার করব। আমরা গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় রুট মিন্স স্কয়ার ভ্যালুটাকেই সবচাইতে বেশি প্রেফার করব। তো জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই। আগে আমার কথাটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সাদিয়া তাবাসসুম, যে কোয়েশ্চেন করেছিলা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা এবার একটু কমেন্ট করে জানাও। ওকে, আরেকজনকে লিখেছে, আচ্ছা, আরেকজন লিখেছে এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পড়া, ফিজিক্সে কেন পড়াচ্ছি? ফিজিক্সে আছে, কিছু করার নাই। এটা ফিজিক্স যে বই যিনি লিখছেন ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করো কেন এটা এখানের মধ্যে দিছে, কেমিস্ট্রিতে কেন, কেমিস্ট্রির পড়া কেন এখানে দিছে। এখানে যেহেতু দিছে আমাকে পড়াতেই হচ্ছে, কিছু করার নাই। আরেকজন লিখেছ যে তুই কি তোমার কোনটা নিয়ে তুমি কাজ করবা, তুমি কোন বেগটা লিখবা? তুমি অবশ্যই আরএমএস ভ্যালুটা লিখবা, রুট মিন্স স্কয়ার ভ্যালু, ওকে। তুমি অবশ্যই কোন ভ্যালুটা লিখবা? রুট মিন্স স্কয়ার ভ্যালুটা লিখবা। আচ্ছা, এবার তোমাদেরকে আমি দেখাবো, এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তোমার এই যে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুর তুলনায় রুট মিন্স স্কয়ার ভ্যালুটা কিভাবে বড় হয় সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলো প্র্যাকটিক্যালি দেখাই, আসো। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটু লিখো সবাই। তো ধরো এটা একটা গ্যাস পাত্র, এটা একটা গ্যাস পাত্র। এই গ্যাস পাত্রের মধ্যে আমি ধরো হাইয়েস্ট কয়টা, ধরো আমি 4টা গ্যাস ফিক্সড করে নিলাম, 4টা গ্যাস পার্টিকেলস ফিক্সড করে নিলাম, ওকে। এখন এই গ্যাস পার্টিকেলসটার বেগ ধরো 4 মিটার পার সেকেন্ড, এটার বেগ ধরো 6 মিটার পার সেকেন্ড,
এটার বেগ ধরো 8 মিটার পার সেকেন্ড, এটার বেগ ধরো তোমার 10 মিটার পার সেকেন্ড। আমি একটা গ্যাস পাত্রের মধ্যে 4টা গ্যাস পার্টিকেল ফিক্সড করে দিলাম, 4টার বেগ ধরে দিলাম, সব অ্যাজিউম করা, সব আমি র্যান্ডম কিছু ভ্যালু ধরেছি এখানে ইচ্ছা মতো। ওকে, সো এখানে থাকা প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের আমি প্রথমে অ্যাভারেজ ভ্যালু বের করব, গড় বেগ বের করব, এরপর আমরা কি করব, রুট মিনস স্কোয়ার ভ্যালু বের করব, মূল গড় বর্গবেগ বের করব। তো চলো তাহলে প্রথমে আমি যদি অ্যাভারেজ ভ্যালু বের করি, গড় বেগ বের করি, সি বার, এটা হচ্ছে কি গড় বেগ, অ্যাভারেজ ভ্যালু গড় বেগ, অ্যাভারেজ ভ্যালোসিটি। তো সি বার সমান কত হবে, সবগুলার বেগের যোগফলকে টোটাল নাম্বার অফ পার্টিকেলস দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল কত, এন এর মান কত, এখানে 4টা পার্টিকেল না, তাহলে এখানে 4টা গ্যাস পার্টিকেল না, তাহলে এন এর মান কত 4। তো দেখো তাহলে প্রথমটার বেগ হচ্ছে 4, দ্বিতীয়টা হচ্ছে 6, তৃতীয়টার হচ্ছে কত 8, চতুর্থটার কত 10, ডিভাইডেড কত 4। তাহলে দেখো কত হয়, 6 4 10 20 28, 28 বাই কত 4, তাহলে এটার ভ্যালু কত আসে দেখো 7 ms ইনভার্স 1। এবার আমি যদি এটা রুট মিনস স্কোয়ার ভ্যালু বের করি, আমি যদি এটার সিআরএমএস বের করি, সিআরএমএস যদি বের করি তাহলে রুট করতে হবে, রুট করে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেল দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 4 দিলাম, এখানে কত 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। আচ্ছা এখন তোমরা আমাকে একটু হেল্প করো, যারা যারা এটা লিখতেছো এটা ক্যালকুলেশন করে মানটা কত আসে একটু আমাকে একটু বলো, একটু দ্রুত, কি দেখে কি আগে বলতে পারো। আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নেই, তো তোমরা একটু মানটা একটু বলো, তোমরা সবাই একটু মানটা বলো, মানটা কত আসে একটু বলো। মানটা একটু কত আসতেছে বলো। মানটা একটু কত আসতেছে বলো। একটু ক্যালকুলেশন করে মানটা একটু দ্রুত বলো। 7.34, ওকে থ্যাংক ইউ। কে বলেছো, নাজিয়া সালিম, ভেরি 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 মাচ থ্যাংক। 7.34, ওকে, যারা যারা বলেছো ধন্যবাদ সবাইকে। তো দেখো আমি যখন গড় বেগ বের করেছিলাম আমার বেগটা আসছে কত 7 মিটার পার সেকেন্ড। আমি যখন আরএমএস ভ্যালু বের করেছি তাহলে কত আসছে 7.34 মিটার পার সেকেন্ড। তাহলে গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় আমি আগেই বলে দিছি, গতিতত্ত্ব মানে আমাদেরকে কি, মোশন নিয়ে, গ্যাসের ম্যাক্সিমাম মোশন, ম্যাক্সিমাম গতি নিয়ে, ম্যাক্সিমাম ভ্যালোসিটি নিয়ে কাজ করতে হবে। সো দেখো আমি এখানে গড় বেগের তুলনায় কিন্তু আরএমএস ভ্যালুতে ম্যাক্সিমাম মোশনটা পাচ্ছি। সো দ্যাটস ওয়াই বিজ্ঞানীরা কি করছে, গড় বেগের চাইতেও আরএমএস ভ্যালুটাকে বেশি প্রেফার করছে। ওকে, গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় তোমার আরএমএস ভ্যালুটাকে কি করা হয়, বেশি প্রেফার করা হয়। ওকে, এখন আশা করি যে কোয়েশ্চেন করছিলা ও বুঝে গেছো, বাকিরাও বুঝে গেছো, একদম বাস্তবসম্মত উদাহরণ দিয়ে দেখাই দিলাম। এখন তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত, তোমাদের কোনো সমস্যা আছে কিনা আর কমেন্ট করে জানাও। যারা যারা মান বলেছো সবাইকে ধন্যবাদ। 7.34, ওকে গট ইট। আচ্ছা তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিআরএমএস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিআরএমএস ইজ গ্রেটার দেন সি বার, অর্থাৎ আমাদের আরএমএস ভ্যালু সি বারের চাইতে কিছুটা বড় হয়, আংশিক। দেখো এখানে ছিল 7, এখানে হচ্ছে 7.34, তাহলে 0.34 পরিমাণ বড়, এত বেশি বড় না। এই জন্য আমাদের এই সিআরএমএস ভ্যালুটাকে কী করা হয়, বেশি প্রেফার করা হয়। গ্যাসের গতিতত্ত্বের আলোচনায় প্রতিনিধিত্বকারী কণাগুলোর বেগসমূহকে তোমার আরএমএস ভ্যালু দিয়ে প্রকাশ করার জন্য বেশি কী করা হয়, বেশি জোর দেওয়া হয়। তো এই জন্য আমরা আরএমএস ভ্যালুটাকে ইউজ করব সবসময়। আমরা ম্যাথ করার সময় কী করব, আরএমএস ভ্যালুটা নিয়েই কাজ করব। তো সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের ইকুয়েশনটা বের করব। এখন সবাই একটু কনসেন্ট্রেট করো, আমরা খুবই গুরুত্বপূর্ণ পড়ায় চলে যাচ্ছি। এখন আমরা কি করব, গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের ইকুয়েশনটা বের করব। গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের সমীকরণ বের করব আমরা।
আমরা এখন কি করব, গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের সমীকরণ বের করব। গ্যাসের গতিতত্ত্বকে দিয়েছেন বিজ্ঞানী বার্নৌলি। ওকে, গ্যাসের আণবিক গতিতত্ত্ব আছে, গ্যাসের কি আছে, আণবিক গতিতত্ত্ব আছে। গ্যাসের আণবিক গতিতত্ত্ব হচ্ছে গ্যাস অণুসমূহ অবিরত অবিরাম ঘূর্ণায় তোমার গতিশীল, এগুলা গতিশীল, এগুলা তোমার যখন গ্যাস পাত্রের মধ্যে গতিশীল অবস্থায় থাকে এগুলা একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তো যখন তুমি ওইখানের মধ্যে তাপ দিবা, একটা গ্যাস পাত্রের মধ্যে যখন তাপ দিবা তখন তাপমাত্রা বৃদ্ধির কারণে ওই গ্যাস পার্টিকেলসগুলার গতিশক্তিও বৃদ্ধি পাবে, গ্যাস পার্টিকেলসগুলার গতিশক্তিও বৃদ্ধি পাবে, গ্যাস অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পাবে, এগুলো আরও বেশি ছোটাছুটি করবে, এগুলো আরও বেশি নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, গ্যাস পাত্রের দেয়ালে তোমার চাপ প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, ধাক্কা প্রয়োগ করবে। এটাই হচ্ছে সিম্পলি তোমার গ্যাসের আণবিক গতিতত্ত্ব। আশা করি সবাই বুঝতে পারছো। আর গ্যাসের আণবিক গতিতত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী বার্নৌলি। তো গ্যাসের আণবিক গতিতত্ত্ব আশা করি ক্লিয়ার। আরও একবার বলতেছি, ভালো করে একটু কনসেন্ট্রেট করো। একটা গ্যাস পাত্রের মধ্যে যখন অসংখ্য পার্টিকেলস থাকবে, আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে গতকালকে একটা পয়েন্ট জেনে এসেছি, সেটা হচ্ছে কি, গ্যাসের অণুসমূহ সতত সঞ্চরণশীল। সতত সঞ্চরণশীল মানে হচ্ছে এরা সবসময় তোমার কি ছোটাছুটি করতেছে। এখন ওই অবস্থায় তুমি যদি গ্যাস পাত্রের মধ্যে আরও হিট দাও, আরও যদি তাপমাত্রা বাড়াও, তাহলে কি হবে, তোমার গ্যাস অণুসমূহের গতিশক্তি আরও বেশি বৃদ্ধি পাবে, ওরা আরও বেশি ছোটাছুটি করবে। তখন কি হয়, ওরা নিজেদের মধ্যে তো সংঘর্ষে লিপ্ত হয়, ওরা গ্যাস পাত্রের মধ্যে কি করে, ধাক্কা দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি গ্যাসের গতিতত্ত্বের আণবিক তত্ত্ব। আর গ্যাসের গতিতত্ত্বের প্রবক্তা, গ্যাসের আণবিক তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী বার্নৌলি। এখন আমরা ওই আণবিক তত্ত্ব অনুসারে গ্যাসের চাপের সমীকরণটা বের করব। ঠিক আছে, আমরা এখন কি করব, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আণবিক গতিতত্ত্ব অনুসারে আমরা কি করব, গ্যাসের চাপের সমীকরণটা বের করব। ঠিক আছে, সবাই একটু বুঝতে পারছো কিনা কথাগুলো বলো। হ্যাঁ, আধারের দেয়ালের সাথে। ওকে, এখন আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী চাপের সমীকরণ বের করব। সবাই একটু কনসেন্ট্রেশন দাও, সবাই খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। তাহলে দেখো, গ্যাসের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী চাপের সমীকরণ। ইকুয়েশন অফ প্রেশার উইথ রেসপেক্ট টু কাইনেটিক থিওরি অফ এ গ্যাস। আমরা গ্যাসের প্রেশারের একটা ইকুয়েশন বের করব, আমরা গ্যাস পার্টিকেলসের প্রেশারের ইকুয়েশন বের করব কাইনেটিক থিওরি দিয়ে। ওকে, আমরা কাইনেটিক থিওরি দিয়ে কি করব, গ্যাস পার্টিকেলসের প্রেশার, ইকুয়েশন অফ প্রেশার বের করব। ওকে, তাহলে দেখো, ইকুয়েশন অফ প্রেশার অফ এ গ্যাস ডিউ টু কাইনেটিক থিওরি। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, একটা 6 তল বিশিষ্ট ঘনাকৃতির ফাঁপা একটা কি আঁকতে হবে, একটা ঘনক আঁকতে হবে। সো চলো এঁকে ফেলি দেরি না করে। তো চলো আঁকা যাক। একটা কি করলাম আমি, 6 তল বিশিষ্ট একটা ঘনাকৃতির ফাঁপা ঘনক আঁকলাম। এগুলো মাস্ট, প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই কি রাখবা, সেম রাখবা। একটা স্থিতিস্থাপক ফাঁপা একটা ঘনকাকৃতির একটা বস্তু, একটা বডি। ঠিক আছে, একটা কিউবয়েডাল বডি, ইলাস্টিক বডি। ঠিক আছে, দেখো যার কয়টা তল রয়েছে, 6টা, 6 প্লেন বডি। তাহলে দেখো আঁকতেছি, একটু বেশি হয়ে গেল এটা। ঠিক আছে, তো দেখো এটার নামকরণ, এটার নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি, এটা ও দিলাম, আমি ইচ্ছা করে ও দিলাম। তো দেখো আমার ওডি বরাবর হচ্ছে ধরো এক্স অক্ষ, ওডি বরাবর হচ্ছে কি এক্স অক্ষ, এরপর ওই বরাবর হচ্ছে ধরো ওয়াই অক্ষ, আর ও জি বরাবর হচ্ছে আমার জেড অক্ষ। ঠিক আছে, সবাই একটু কনফিগারেশনটা এঁকে ফেলো, দ্রুত এঁকে ফেলো।
ঝেট অক্ষ, এটা হচ্ছে কি ই এফ জি ও, এটা হচ্ছে কি এ বি সি ডি। ঠিক আছে, এটা হচ্ছে একটা 6 তল বিশিষ্ট ফাঁপা ঘনকাকৃতির একটা কি পাত্র, যে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এল। তো এখানে লিখো ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এল। ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান কত এল। ঘনকের তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য সমান এল। তাহলে এটা যেহেতু একটা কি ঘনক, এটা যেহেতু একটা ফাঁপা ঘনক, এটার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এটার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, এই ঘনকটা যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, সেহেতু এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। তাহলে আমাদের আয়তন সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এল কিউব। তাহলে সুতরাং আয়তন সমান লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু কত? হাইট, উচ্চতা, অর্থাৎ এল গুণ এল, দ্যাট ইজ এল কিউব। ঠিক আছে, তাহলে এটার আয়তন কত? এটার আয়তন হচ্ছে এল কিউব। এই ঘনকটার আয়তন কত? এল কিউব। প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। এবার আসো আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল ধরে নিলাম, যেহেতু ফাঁপা ঘনকাকৃতির একটা তল স্থিতিস্থাপক ঘনক। আয়তন বের করে নিলাম এল। এবার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে দেখো, ক্ষেত্রফল। আচ্ছা, এখানে কয়টা তল আছে দেখো তো? এই ঘনকটার 6টা তল আছে না? এই ঘনকটার 6টা তল আছে, প্রত্যেকটা তল এক একটা বর্গক্ষেত্র না? কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে একটা 6টা ঘনকাকৃতির তলের 6টা তলে এক একটা বর্গক্ষেত্র, এক একটা স্কয়ার, এক একটা বর্গক্ষেত্র কি করবে? রিপ্রেজেন্ট করবে। 6টা ঘনকাকৃতির তলের প্রত্যেকটা এক একটা কি বর্গক্ষেত্র কি করবে? রিপ্রেজেন্ট করবে। ওকে, তো দেখো প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এল স্কয়ার। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটার বাহু যদি এল হয়, প্রত্যেকটা বাহু যদি এল হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে তোমার কত? এল স্কয়ার না? এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এল স্কয়ার। তো এখন দেখো এই ঘনকের মধ্যে এরকম কয়টা বর্গক্ষেত্রের তল আছে? 6টা। দেখো এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল কয়টা? 6টা। টোটাল 6টা বর্গক্ষেত্রের তল আছে। আমি আগেই বলে দিয়েছিলাম এটা একটা 6 তল বিশিষ্ট ঘনকাকৃতির ফাঁপা স্থিতিস্থাপক পাত্র। এটা হচ্ছে 6 তল বিশিষ্ট একটা ফাঁপা ঘনকাকৃতির স্থিতিস্থাপক পাত্র। সো এখানে 6টা বর্গক্ষেত্র আছে। তো প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এল স্কয়ার হয়, প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এল স্কয়ার হয়, কেন এল স্কয়ার? কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল স্কয়ার, প্রত্যেকটা বাহু এল, তাহলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুর দৈর্ঘ্য ইন্টু হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তাহলে এল স্কয়ার। তাহলে যদি এখানে 6টা বর্গক্ষেত্র থাকে, তাহলে 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 6 এল স্কয়ার হবে না? তাহলে 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 6 এল স্কয়ার। সো এই পুরা ঘনকাকৃতির তলটার ক্ষেত্রফল কত? 6 এল স্কয়ার। সিম্পল, এই ঘনকাকৃতির তলটার ক্ষেত্রফল কত? 6 এল স্কয়ার, 6 এল স্কয়ার। তো এতটুকু পর্যন্ত সবাই ইনিশিয়ালি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবার ওকে কিনা কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবার ওকে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ওকে, ডান। আচ্ছা, তো গেল এটা। এখন আচ্ছা, তো এখন দেখো এই গ্যাস পাত্রটার মধ্যে আমি ধরে নিলাম অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। এই গ্যাস পাত্রটার মধ্যে n সংখ্যক কি আছে? গ্যাস পার্টিকেলস আছে। মনে করি ঘনকটিতে n সংখ্যক গ্যাস অণু রয়েছে।
তো এখানে অসংখ্য গ্যাস অণু আছে। এখন আমি কি করব, আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা গ্যাস অণু কনসিডার করে নিব। ওকে, আমি এই পুরো ঘনক থেকে, পুরো ঘনকের কোটি কোটি গ্যাস অণু থেকে যে কোনো একটা গ্যাস অণু কী করে নিব, কনসিডার করে নিব। তো দেখো আমি একটা গ্যাস অণু কী করে নিলাম, কনসিডার করে নিলাম। তো ধরে নিলাম এই গ্যাস অণু